গোবর নামটা শুনলে আমাদের অনেকের নাক কুঁচকে আসে। গ্রাম বাংলায় আমরা সাধারণত গোবরকে শুকিয়ে ঘুঁটে বানিয়ে জ্বালানি হিসাবে বা বড় জোর জমিতে সার হিসাবে ব্যবহার করে থাকি। এর বাইরে একে নোংরা বা আবর্জনা হিসাবে গণ্য করা হয়। কিন্তু আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির জাদুতে এই গন্ধযুক্ত বর্জ্য এখন কালো সোনা বা শক্তির একটা বিশাল উৎসে পরিণত হয়েছে। ভারত, জার্মানি এবং আমেরিকার মতন দেশগুলোতে এমন সমস্ত বিশাল বায়োগ্যাস প্ল্যান্ট গড়ে উঠেছে যেখানে প্রতিদিন হাজার হাজার টন গোবর প্রসেস করা হয়। আর ফ্যাক্টরির জটিল এবং মেশিনজাত প্রক্রিয়া শেষ করে, ব্যাকটেরিয়ার কারসাজি শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে মেগাওয়াট মেগাওয়াট বিদ্যুৎ এবং দামি দামি জৈব সার। রাস্তার ধারে অবহেলিত গোবর কীভাবে ফ্যাক্টরির ভেতরে শহরের বাতি জ্বালানোর শক্তিতে রূপান্তরিত হয় সে প্রক্রিয়াটি দেখব আজকের ভিডিওতে। কাঁচামাল সংগ্রহ। এই পুরো প্রক্রিয়া শুরু হয় বড় বড় ডেইরি ফার্ম বা গোশালা থেকে। বিদ্যুৎ তৈরি করার জন্য প্রচুর পরিমাণে এবং নিয়মিত গোবরের যোগান প্রয়োজন, তাই ফ্যাক্টরিগুলো সাধারণত বড় বড় গরুর খামারের পাশেই তৈরি করা হয় অথবা তাদের সাথে চুক্তি থাকে। প্রতিদিন ভোর হতে না হতে বিশাল সমস্ত ট্যাঙ্কার বা ট্রাকে করে তরল এবং শক্ত গোবর ফ্যাক্টরির ইয়ার্ডে নিয়ে আসা হয়। গোবর যত টাটকা হবে তার থেকে গ্যাস উৎপাদন ক্ষমতা তত বেশি হবে। ফ্যাক্টরির গেটে যখন এই বর্জ্যবাহী গাড়িগুলো এসে পৌঁছায় তখন সেগুলোকে সব প্রথমে ওজন করা হয়। এরপর বিশাল রিসিভিং পট বা ভূগর্ভস্থ ট্যাঙ্কারে এই গোবর খালাস করা হয়। বাইরে থেকে দেখলে মনে হবে শুধুই কাদা মাটির স্তূপ, কিন্তু ইঞ্জিনিয়ারদের কাছে এটাই হলো বিদ্যুৎ তৈরির ফুয়েল বা জ্বালানি। মিক্সিং ও স্লারি তৈরি। ফ্যাক্টরিতে ঢোকার পর গোবরগুলোকে সরাসরি মেন প্রসেসিং ইউনিটে দেওয়া হয় না, কারণ এতে খড়কুটে, বালি বা ছোট ছোট পাথরের মিশ্রণ থাকতে পারে যা মেশিনের ক্ষতি করবে। তাছাড়া শুকনো গোবর থেকে গ্যাস বের করা অনেক কঠিন, তাই রিসিভিং পিট থেকে গোবরগুলোকে মিক্সিং ট্যাঙ্কারে পাঠানো হয়। এখানে বিশাল সমস্ত যান্ত্রিক হাতল ঘুরতে থাকে। গোবরের সাথে সমপরিমাণ জল মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করা হয় যাকে বলা হয় স্লারি। এই ধাপে মেশিনের নিচে থাকা ছাঁকনি পাথর ও বালি আলাদা করে ফেলে। এরপর এই তরল মিশ্রণটি পাম্প করে পরবর্তী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের দিকে পাঠানো হয়, প্রসেসিং ইউনিট। এটি হলো ফ্যাক্টরির হার্ট বা হৃৎপিণ্ড। দূর থেকে ফ্যাক্টরিতে যে বিশাল গম্বুজ আকৃতি বা বেলুনের মতন বড় ট্যাঙ্কি দেখতে পাওয়া যায় সেগুলোকে বলা হয় অ্যানারোবিক ডাইজেস্টার। এই ট্যাঙ্কগুলো বাতাস বা অক্সিজেন রোধী, অর্থাৎ এর ভেতরে বাইরেকার বাতাস ঢুকতে পারে না। তরল গোবর স্লারি এই ট্যাঙ্কের ভেতর ঢোকানো হয় এবং নির্দিষ্ট তাপমাত্রায়, সাধারণত 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বজায় রাখা হয়। অন্ধকারের মধ্যে বাতাসের অনুপস্থিতিতে কোটি কোটি মিথেন ব্যাকটেরিয়া কাজ শুরু করে। সহজ কথায় এই ব্যাকটেরিয়াগুলো গোবর খেয়ে ফেলে এবং হজম করার সময় এক ধরনের গ্যাস ছাড়ে। এই গ্যাসটাই হলো বায়োগ্যাস, যার প্রধান উপাদান হলো মিথেন। ট্যাঙ্কের ভেতরে অনবরত বুদবুদ উঠতে থাকে এবং গম্বুজের ওপরের অংশে গ্যাস জমা হতে থাকে। এই প্রক্রিয়াটি চলতে থাকে প্রায় 20 থেকে 30 মিনিট ধরে। ব্যাকটেরিয়াগুলো নিঃশব্দে বর্জ্যগুলোকে জ্বালানিতে পরিবর্তন করতে থাকে। গ্যাস পরিশোধন বা পিউরিফিকেশন ডাইজেস্টার থেকে যে গ্যাস পাওয়া যায় তাকে র বায়োগ্যাস বলা হয়। এতে মিথেনের সাথে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এবং হাইড্রোজেন সালফাইড থাকে। হাইড্রোজেন সালফাইডের কারণে পচা ডিবের মতন গন্ধ হয় এবং এটি ইঞ্জিনের লোহা ক্ষয় করে ফেলতে পারে। তাই গ্যাসগুলোকে বিশাল পাইপলাইনের মাধ্যমে স্ক্র্যাবার বা ফিল্টারিং ইউনিটে পাঠানো হয়। এখানে বিশেষ কেমিক্যাল বা ফিল্টার ব্যবহার করে গ্যাস থেকে গন্ধ, জলীয় বাষ্প এবং ক্ষতিকর উপাদান বের করে ফেলা হয়। পরিশোধন শেষ করে আমরা পাই 98% বিশুদ্ধ মিথেন গ্যাস, যা প্রাকৃতিক গ্যাসের মতনই শক্তিশালী এবং দাহ্য পদার্থ। বিদ্যুৎ উৎপাদন। পরিশোধিত গ্যাস এবার চলে যায় পাওয়ার জেনারেশন রুমে। এখানে সারি সারি বিশাল আকৃতির গ্যাস ইঞ্জিন বা জেনারেটর বসানো থাকে। এই ইঞ্জিনগুলো ডিজেল বা পেট্রোলে চলে না, এইগুলো চলে গোবর থেকে তৈরি হওয়া গ্যাসে। গ্যাস যখন ইঞ্জিনে পিস্টনে ধাক্কা দেয় তখন জেনারেটর টারবাইন প্রচণ্ড গতিতে ঘুরতে থাকে, আর টারবাইন ঘুরলে তৈরি হয় বিদ্যুৎ। একটি মাঝারি সাইজের প্ল্যান্ট থেকে যা বিদ্যুৎ তৈরি হয় তা দিয়ে অনায়াসে আশেপাশের কয়েকটি গ্রাম বা ছোট শহরের বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব। এই যে ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন, এখানে যা বিদ্যুৎ উৎপাদন হয় এটা দিয়ে ঢাকার মতন শহরের সমস্ত বিদ্যুতের চাহিদা মেটানো সম্ভব।
উৎপাদিত এই বিদ্যুৎ ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজ বাড়িয়ে সরাসরি ন্যাশনাল গ্রিডে বা বিদ্যুৎ লাইনে পাঠিয়ে দেওয়া হয়। বাই প্রোডাক্ট। এখন প্রশ্ন আসে, গ্যাস বেরিয়ে যাওয়ার পর ট্যাঙ্কের ভেতরে যে গোবর অবশিষ্ট থাকে তার কি হয়? তো একে বলা হয় ডাইজেস্টেড বা বায়োস্লারি। আশ্চর্যের বিষয় হলো এই অবশিষ্ট অংশটি সাধারণ গোবরের চাইতে অনেক বেশি মূল্যবান। ডাইজেস্টার থেকে বেরিয়ে আসা এই স্লারি সম্পূর্ণ গন্ধহীন এবং জীবাণুমুক্ত হয়। এতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। ফ্যাক্টরির একপাশে সলিড লিকুইড সেপারেটর মেশিন থাকে। এই মেশিনের মধ্যে স্লারি ঢোকানো হয়। মেশিনটি চাপ দিয়ে জল বের করে ফেলে এবং ঝরঝরে চায়ের পাতার মতন শুকনো সার তৈরি করে। এই জৈব সার বা অর্গানিক ফার্টিলাইজার রাসায়নিক সারের চাইতে মাটির জন্য অনেক বেশি উপকারী। কৃষকরা চড়া দামে এই সার কিনে নেন। অর্থাৎ ফ্যাক্টরি শুধুমাত্র বিদ্যুৎ বিক্রি করে না, সার বিক্রি করেও কোটি কোটি টাকা আয় করে। কোয়ালিটি চেকিং ও ডিস্ট্রিবিউশন। কন্ট্রোল রুমে বসে ইঞ্জিনিয়াররা কম্পিউটারের পর্দায় পুরো প্রক্রিয়া মনিটর করেন। গ্যাসের চাপ ঠিক আছে কিনা, বিদ্যুতের ভোল্টেজ ঠিক আছে কিনা, সমস্ত কিছু চেক করা হয়। অন্যদিকে সারের মান ল্যাবে পরীক্ষা করা হয় এবং বস্তাবন্দি করা হয়। আর এইভাবে ডেইরি ফার্মের দুর্গন্ধযুক্ত বর্জ্য আধুনিক টেকনোলজি ছোঁয়ায় হয়ে ওঠে পরিবেশ বান্ধব বিদ্যুৎ এবং মাটির উর্বরতা শক্তি। যে গোবরকে আমরা পায়ে মারাতে চাই না, তা আজকে আমাদের ঘরের এসি, ফ্রিজ আর লাইট চালানোর শক্তি যোগান দিচ্ছে।